সকলকে শুভ সন্ধ্যা। আজকে সেপ্টেম্বর মাসের যে ফুল মুন লেকচার ছিল সেটা গতবার দিতে গিয়ে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সেটা শেষ করা যায়নি। তো এইবার সেই সব সমস্যা মেটানো হয়েছে এবং সেই লেকচারটি আমি আরেকবার দিচ্ছি। আমার টপিক হচ্ছে টুয়াইলাইট ও মহিষাসুর মর্দিনী। টুয়াইলাইট হচ্ছে দিনের সেই সময়টাকে বলা হয় যেটা কিনা ভোরের আগে কিংবা সূর্যোদয়ের আগে কিংবা সূর্যাস্তের পরে যে সময়টা, যেখানে বায়ুমণ্ডলে নিচু স্তরের যে বাতাসটা থাকে সেটার মধ্যে সূর্যের কিরণটা যখন বিক্ষিপ্ত হয়ে একটা আলো আধার বা একটা আলো একটা ভাব যখন তৈরি করে, সেই আলোটাকে টুয়াইলাইট বলে। এবং এটা দিনে দুবার দেখা যায়, সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে। এবং এই সময়টা এবং এই আলোটা, বিক্ষিপ্ত আলোটা, দুটোকেই টুয়াইলাইট বলা হয়, শুধু যে সময়টা বা আলোটা তা না। আর টুয়াইলাইটটা হওয়ার কারণ হচ্ছে সূর্যটা যখন দিগন্তের নিচে চলে যায় কিন্তু তার ঔজ্জ্বল্যতাটা তখনও দেখা যায়, আমরা যারা পৃথিবীতে আছি আমরা তখনও দেখতে পাই। ওটা নিচে চলে যাওয়া সত্ত্বেও ওই সময়টা টুয়াইলাইট হয়। টুয়াইলাইট শব্দটা এসেছে ওল্ড ইংরেজি শব্দ টুয়াইলাইট থেকে, যেটা কি টুয়াইলাইট নয়, এটার উচ্চারণটা টুয়েলেট। এটা টুয়াই অর্থাৎ দুই এবং লাইট অর্থাৎ আলো, এই দুটো শব্দের সংযোগ করে বানানো হয়েছে। টুয়াইলাইট শব্দটা প্রথম ব্যবহৃত হয় 1375 থেকে 1425 এর মাঝখানে। টুয়াই শব্দটা আসে প্রোটো ইন্ডো ইংলিশ শব্দ দুই সংখ্যাটার যে শব্দটা দোয়াহ, তার থেকে দোয়াহ থেকে আমরা টুয়াই পাই, আর সেখান থেকে আসে টুয়াইলাইট। আর টুয়াইলাইট শব্দটা এটাও ইঙ্গিত করা হয় যে এটা দিনে দুবার ঘটে। প্রথম যে সময় শব্দটা দেখা যায় লিখিত লিপিতে সেটা হচ্ছে জন লিডগেট একটি অনুবাদে এটা ব্যবহার করেন। সেটা কি বইতে উনি ব্যবহার করেন বা কোন শব্দ থেকে অনুবাদ করে উনি টুয়াইলাইট পান, এইটা আমরা এখনো জানি না, কিন্তু ওই সময় শব্দটা প্রথম দেখা যায়। আর মজার বিষয় হচ্ছে গত 600 বছরে টুয়াইলাইট শব্দটার কোনো ভাষাগতভাবে পরিবর্তন হয়নি। অনেক শব্দের যেমন ক্ষয় হয় বা তারা পাল্টে যায়, টুয়াইলাইট শব্দটার ক্ষেত্রে সেটা হয়নি। তো এই শব্দের ইতিহাসটার পর আমরা চলে যাই টুয়াইলাইটের কিছু ভাগে। টুয়াইলাইট আমরা সাধারণভাবে জানি গোধূলির সময়টাকে বলা হয়, কিন্তু টুয়াইলাইটের মধ্যেও অনেকগুলো ভাগ আছে। 3টে ভাগ মূলত সিভিল টুয়াইলাইট, নটিক্যাল টুয়াইলাইট আর অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট। এই 3টে আলো মানে আধারের ডিগ্রিটা বা কতটা উজ্জ্বল আছে তার ওপর নির্ভর করে বলা হয় যে টুয়াইলাইটটা সিভিল, নটিক্যাল না অ্যাস্ট্রোনমিক্যাল। এবং এটার একটা ম্যাথামেটিক্যালও আছে যে সূর্যটা দিগন্তের কতটা ডিগ্রি নিচে থাকলে সেটা দেখা যাবে। আর তো হ্যাঁ, তো প্রথম থেকে 3টে টুয়াইলাইট বলতে থাকি। প্রথম যেটা সিভিল টুয়াইলাইট, যেটা কিনা টুয়াইলাইটের সব থেকে উজ্জ্বল সময় এবং আমরা সাধারণভাবে গোধূলি বলতে যে সময়টা বুঝে থাকি সেটা হচ্ছে সিভিল টুয়াইলাইট। সিভিল টুয়াইলাইটটা তখন হয় যখন সূর্যের জিওমেট্রিক সেন্টারটা দিগন্ত থেকে 6 ডিগ্রি তলায় থাকে। সেই সময় আকাশটা অত্যন্তই উজ্জ্বল থাকে,
খুব ব্রাইট তারা বাদে আর কিছু দেখা যায় না, কোনো গ্রহ বা অন্য কোনো আকাশের কোনো ডিপ স্কাই অবজেক্ট তখন দেখা যায় না। মানুষ তখন বেরিয়ে পড়ে, আমরা নিজেরা পর্যবেক্ষণ করতে পারি যে চায়ের দোকান খুলে যায়, মানুষ মর্নিং ওয়াকে বেরোয়। এই সময়টা হচ্ছে সিভিল টুয়াইলাইট, এবং এটা হয় সূর্যাস্তের পরে, যখন ওটা সূর্যটার দিগন্তের থেকে 6 ডিগ্রির মধ্যে থাকে এবং সূর্যোদয়ের আগে। সিভিল টুয়াইলাইটের পর যেটা, সেটা হচ্ছে নটিক্যাল টুয়াইলাইট। নটিক্যাল টুয়াইলাইটের বৈশিষ্ট্য হলো, এটার নামটা এসেছে নাবিকদের এই সময়ের ব্যবহারের থেকে। নটিক্যাল টুয়াইলাইট হলো রাতের সেই সময় যেখানে উজ্জ্বল এবং অনুজ্জ্বল দুরকম তারাই দেখা যায়, এমনই মাপে যে এমনই পরিমাণে যে দিক নির্ণয় করা সম্ভব হয়। খুব কম তারাও থাকে না যে ন্যাভিগেশনে সমস্যা হয়ে যাবে, আবার কোনো খুব অনুজ্জ্বল অবজেক্টও দেখা যায় তাও না। তো এটা সেই মাঝামাঝি সময়টা যখন সমুদ্রের জাহাজে দিক নির্ণয় করা শুধু তারা দেখে সম্ভব, তার জন্য অন্য কোনো রকমের কোনো মানচিত্র বা অন্য কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। আর এটা বলাই বাহুল্য যে এইটা তখনই সম্ভব যদি কুয়াশা না থাকে। নটিক্যাল টুয়াইলাইটের সময় যদি কুয়াশা হয়ে যায় তাহলে কিন্তু দিক নির্ণয়টা আর করা সম্ভব হবে না। আর ম্যাথমেটিক্যাল দিকটা যদি বলতে যাই, দিগন্তের থেকে সূর্যটা যখন 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রির নিচে থাকে, 6 ডিগ্রির কমেও না 12 ডিগ্রির বেশিও নয়, সেই সময়টা নটিক্যাল টুয়াইলাইটটা থাকে। 12 ডিগ্রি যখন সূর্যটা অতিক্রম করে যায়, 13 ডিগ্রির মধ্যে ঢুকে যায়, সেই সময়টাকে অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট বলা হয়। তো আমি অ্যাস্ট্রোনমার বলে অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটে একটু বেশি বক্তব্য রেখেছি। অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটটা হচ্ছে শেষ, মানে টুয়াইলাইট এবং রাতের মাঝখানের অংশটা। এবং সত্যি কথা বলতে সাধারণভাবে খালি চোখে এটার পার্থক্য করা সম্ভব নয় কখন অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট শুরু হচ্ছে আর রাত শেষ হচ্ছে। এতটাই অন্ধকার থাকে আকাশ যে উজ্জ্বল অনুজ্জ্বল দুরকমের তারা এবং মোটামুটি সব গ্রহই ভালোভাবে দেখা যায়। খুব অনুজ্জ্বল নীহারিকা থাকলে সেগুলো দেখা নাও যেতে পারে। এর বাদে সব রকম আকাশের অবজেক্ট পর্যবেক্ষণ করা সম্ভব হয়, এবং যারা আকাশ দেখেন তারা অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটের সময় মোটামুটি ভালোভাবেই কাজ চালাতে পারেন, কাজ চালাতে কোনো সমস্যা হয় না। অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটের সময় খালি চোখে দিগন্ত নির্ণয় করাও সম্ভব নয়, অন্ধকারটা এতটাই থাকে, কোথায় আকাশ শেষ হচ্ছে আর কোথায় মাটি শুরু হচ্ছে এই জায়গাটা বোঝা যায় না। এবং কোনো বাইরের কাজ করতে গেলে আমাদের আর্টিফিশিয়াল আলো, মানে আমাদের নিজেদের টর্চ ইত্যাদি এসবের প্রয়োজন হয়। আকাশ যতটা উজ্জ্বল থাকে, যদিও সেটা টুয়াইলাইট, মানে যদিও সেটা গোধূলির সময়, আলো ছাড়া কাজ করা সম্ভব হয় না। এবং সেটা মানে যদি সেটা জনবসতির থেকে দূরে হয় তাহলে তো একেবারেই হয় না। এবং সাধারণভাবে অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটের সময়টাকে রাত বলা যেতেই পারে। তো হ্যাঁ, আর অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট থাকে হচ্ছে যে সূর্যের জিওমেট্রিক সেন্টারটা যখন দিগন্তের থেকে 13 ডিগ্রি, মানে 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রির তলায় থাকে। 18 ডিগ্রির তলায় যখন সূর্যটা চলে যায় তখন সেটা ট্রু নাইট বা অ্যাবসলিউট নাইট বলা হয়। 18 ডিগ্রির কমে যখন থাকে, 14, 15, 16, 17, সেই সময়টা অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট হয়। তো অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট, সিভিল টুয়াইলাইট আর নটিক্যাল টুয়াইলাইট তিনটেরই ব্যাপ্তি মোটামুটি একই সময়ের, কোনোটাই একে অপরের থেকে খুব কম বা খুব বেশি নয়। এটা মূলত কারণ হচ্ছে যে যেহেতু সেইগুলোর ভাগ 6 ডিগ্রি 6 ডিগ্রি করেই হয়, 0 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 18, তাই জন্য ওটার ডিউরেশনটাও সেম। ইকুয়েটর মানে 0 ডিগ্রিতে সিভিল টুয়াইলাইটটা থাকে 24 মিনিট ধরে, এবং অ্যাস্ট্রোনমিক্যাল আর নটিক্যালও তাই।
গ্রিনিচ অর্থাৎ 51.৫ নর্থ এবং এটা 51.৫ সাউথের ক্ষেত্রেও প্রযোজ্য। টুয়াইলাইটটা থাকে 33 থেকে 48 মিনিটের মধ্যে। এবার 33 থেকে 48 এটা ভ্যারি করবার কারণটা হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে পৃথিবী সূর্যের থেকে কাছে দূরে যায়, ওটার অক্ষে ঘুরতে থাকে, এক এক দিকে আলো বেশি কম পড়ে, এই জন্যে এই টুয়াইলাইটের সময়টা পাল্টাতে থাকে, কিন্তু মোটামুটি 33 মিনিট থেকে 48 মিনিটের মধ্যে হয়। তো ইকুয়েটর থেকে মানুষ যখন আরো উঁচু অক্ষাঙ্কে যেতে থাকে, নর্থ বা সাউথ দুদিকেই, টুয়াইলাইটের ডিউরেশনটা আস্তে 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 বাড়তে থাকে। এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন ইকুয়েটরের ওপর দাঁড়িয়ে থাকি তখন সূর্যের কিরণগুলো আমাদের ওপর লম্বালম্বি বা সোজাসুজিভাবে পড়ে এবং বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে তাকে অনেকটা কম যাতায়াত করতে হয়, এবং তার জন্য টুয়াইলাইটটা যেভাবে স্ক্যাটার্ড হয়ে হয়, ওই আলোর বিক্ষিপ্তিটা অনেকটা কম হয়। তাই জন্য অনেক তাড়াতাড়ি টুয়াইলাইটটা শেষ হয়ে যায় এবং ওটার গোধূলির যে ভাবটা সেটা বোঝা যায় আরো ভালো যখন আমরা উত্তর বা দক্ষিণে চলে যাই। তো যত আমরা মেরুর কাছে যেতে থাকি সূর্যের কিরণগুলো বেঁকা হয়ে পড়ে, এবং বেঁকা হয়ে পড়ার ফলে বায়ুমণ্ডলের অনেকটা মোটা একটা স্তরের মধ্যে দিয়ে যেতে হয় এবং তার জন্য আলোটা অনেক বেশি বিক্ষিপ্ত হয় এবং আরো দীর্ঘ সময় এটা থাকে। একদম মেরুর কাছাকাছি চলে গেলে এমনও হয় যে 24 ঘন্টা ধরেই টুয়াইলাইট চলছে। সেটা যেই দিকে গ্রীষ্মকাল চলছে তার অপর দিকে 24 ঘন্টা ধরে টুয়াইলাইট চলে। সেইটা আরেকটু ডিটেলে বলছি এই পরের মানচিত্রটা দেখি। এইখানে যে মানচিত্রটা আছে এর মধ্যে আলাদা আলাদা করে 3 রকম জোন মোটামুটি বলা যেতে পারে। একটা হচ্ছে মাঝখানের গ্রে জোনটার মধ্যে আমরা যখন থাকি 48.56 ডিগ্রি নর্থ থেকে 48.56 ডিগ্রি সাউথ অবধি, এই যে জায়গাটা, এইখানে সারা বছরের প্রতিটি দিন 365 দিন দুবার করে টুয়াইলাইট দেখা যায়, একবার সকালে আর একবার সন্ধ্যে। এর পরের যে জায়গাগুলো সেটা হচ্ছে এই ব্লু জায়গাটা, 3টে ব্লু ব্যান্ডকে মিলিয়েই আমি একটা জায়গা ধরছি আপাতত, আর আরেকদম তলায় যেটা একদম মেরুর কাছে এই তৃতীয় জায়গা, এইখানে ব্যাপারটা পাল্টে যায়। তো যখন এই নীল জোনটার মধ্যে আমরা থাকি যখন সামার সলস্টিস এবং উইন্টার সলস্টিস হয় জুন ও ডিসেম্বর মাসে, সেই 2 মাসে তার যেইখানে সূর্যটা আছে, যদি ট্রপিক অফ ক্যান্সারে থাকে তাহলে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের দিকে ওই জোনগুলোয়, এই যে 3টে জোন অ্যাস্ট্রোনমিক্যাল, নটিক্যাল আর সিভিল, যেখানে 3টে নীল রং দিয়ে দেখানো, যেই মাসে সলস্টিসটা হয় সেই মাসের বহু ঘন্টা ধরে সেসব জায়গায় টুয়াইলাইট চলতে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। আমরা যত উত্তর বা দক্ষিণে যাব, যত হায়ার ল্যাটিটিউডে আমরা যাব, তত টুয়াইলাইটের ডিউরেশনটা বাড়তে থাকে এবং সেটা 24 ঘন্টা হয় এক্স্যাক্টলি 81.25 ডিগ্রি নর্থ বা সাউথে। এর নিচের যে অক্ষাঙ্কগুলো তার মধ্যে আরেকটু কম সময় থাকে, আর এর চেয়ে ওপরে চলে গেলে সেটা একদিনের থেকে বাড়তে থাকে। আর এটা তখন এবং এই টুয়াইলাইটটা একবারে এক একটি হেমিস্ফিয়ারে হয়। সূর্যটা যখন নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে তখন এই দীর্ঘ টুয়াইলাইটটা সাদার্ন হেমিস্ফিয়ারে থাকে। যখন বলা যেতে পারে যে তখন দক্ষিণ মেরুতে যখন শীতকাল চলছে, আর সূর্যটা যখন ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে থাকে তখন উত্তর মেরুতে এরকম দীর্ঘ টুয়াইলাইট চলতে থাকে। এবং একেবারে মেরুতে যখন চলে যায়, নর্থ পোল আর সাউথ পোলে, সেই সময় টুয়াইলাইট 2 থেকে 3 সপ্তাহ অবধি লাস্ট করতে পারে। এই গেল টুয়াইলাইটের ডিউরেশন।
এক একটা জায়গায় এক একটা টুয়াইলাইটের ডিউরেশন নিয়ে। আচ্ছা, ছোট করে একটু মহিষাসুরমর্দিনী নিয়ে বলে নিই কেন আমি টুয়াইলাইট আর মহিষাসুরমর্দিনী একসাথে একটা লেকচারে করব বলে ঠিক করলাম। মহিষাসুরমর্দিনীটা আমরা সবাই জানি এবং শুনেওছি, একটা সঙ্গীতের অনুষ্ঠান যেটা অল ইন্ডিয়া রেডিও প্রতি বছর মহালয়ায় স্পেশাল সকালের অনুষ্ঠান বলে সেটাকে প্রোগ্রামটাকে এয়ার করা হয় দেবী পক্ষের প্রথম দিন মহালয়ায়। তো এটায় 17টা গান আছে মহিষাসুরমর্দিনী স্তোত্র সহ, এবং এটা একটা ঠাকুর দেবতার গান যেখানে মারপিট হচ্ছে এবং দুর্গা ঠাকুর জয়ী হচ্ছেন। তো যদিও এটায় কিছু জাতপাতের খুব সমস্যাজনক ইঙ্গিত আছে, সেইটা নিয়ে এই লেকচারে বলছি না। এটার যেটা ইন্টারেস্টিং বিষয় এবং যেই কারণে এটা টুয়াইলাইটের সাথে এটা সংযোগ একটা করা যেতে পারে, সেটা হচ্ছে এটা সময়। মহিষাসুরমর্দিনী শুরু হয় সকাল 4টে আর শেষ হয় ভোর 5:30টায়। এবং এই প্রোগ্রামটায় বেহালা, শাঁখ, সিতার, বীণা, তবলা এবং আরো নানা রকমের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এবং এটি মানে সারা পৃথিবীর মধ্যে 5ম বা 6ষ্ঠ দীর্ঘতম রেডিও প্রোগ্রাম আর ভারতে সবচেয়ে বড়। তবে এই 1.5 ঘন্টাটার একটা বিশেষত্ব আর কি আছে, এবং এটা সব সময় সেপ্টেম্বর আর অক্টোবর মাসেই হয়, অন্য কোনো মাসে এটা হয় না। সেইটা নিয়েই আজকের লেকচার। হ্যাঁ, তো মহিষাসুরমর্দিনীটা যখন প্রথম শুরু হয় তখন এটা সকাল 6টায় শুরু হতো এবং সকাল 7:30টায় শেষ হতো। তো সেই সময় এই প্রোগ্রামটা লাইভ করা হতো, যারা শিল্পীরা তারা গিয়ে এই আয়োজনটি করতেন এবং আমরা সেটা লাইভটা শুনতে পেতাম। তো 1962 সালে প্রথম এটা রেকর্ড করা হয়, এবং যখন এই রেকর্ডিংটা করা হয় তখন সেটা 6টা থেকে পিছিয়ে 1 ঘন্টা চলে আসে, ভোর 5টায় এটা শুরু হতে থাকে। তো যখন এটা রেকর্ড করা হয় সেই সময় মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টে কিছু বদল আনা হয়। 62, 66, 69 আর 72 4টে বছরের রেকর্ডিং আছে। প্রথম মানে আজ থেকে বছর 10 আগে আমরা 66-র ভার্সনটা শুনতাম, কিন্তু এখন আমরা 72-এর ভার্সনটা শুনি। এবং এর মাঝে মাঝে কিছু মানে অনুষ্ঠানটায় কিছু চেঞ্জেস আনা হয়। তো 1962-তে যে এটা ভোর 5টায় করা হলো, এটা তখন শুধু সেখানেই থেমে ছিল না। 1970-এর আগে পরে ওটাকে আরো 1 ঘন্টা আগিয়ে এনে সকাল 4টায় শুরু করা হয়। আর সেই সময়টা এখনো আর কি সেটাই এখনো ফলো করা হয়। আমরা এখনো মহালয়ার মহিষাসুরমর্দিনীটা সকাল ভোর 4টেতেই শুনি। আর এটাও বলা দরকার যে 4টের সময় যখন এটা আনা হলো তার আগেও কিন্তু অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং লোকে পাগলের মতো শুনতো। যারা ধার্মিক নন তারাও সকালে উঠে শুনতেন। আর তবে 4টে আনার পর সেটা একটা অন্যই মাত্রায় চলে এলো। তো মহিষাসুরমর্দিনী নিয়ে আবার পরে কন্টিনিউ করছি, ডিউরেশনটাই ফিরে যাই। আমরা দেখেছি যে ইকুয়েটরে সিভিল টুয়াইলাইটটা থাকে 24 মিনিট, অ্যাস্ট্রোনমিক্যাল আর নটিক্যালও তাই, এবং 51.5° নর্থ গ্রিনিচ এখানে টুয়াইলাইটটা থাকে 33 থেকে 48 মিনিটের মধ্যে। তো আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এটাকে 40 মিনিটই ধরে নিচ্ছি। তো এই দুটোর থেকে মোটামুটি নির্ধারিত করে যেটা বার করা হয়েছে, এবং এটা একটা এক্স্যাক্ট ভ্যালু নয়, এটা একটা আন্দাজ, যে কলকাতা যেটা কিনা 22.5° নর্থ অক্ষাঙ্কে অবস্থিত, এইখানে টুয়াইলাইটটা থাকে 26, 27, 28 মিনিট, মোটামুটি এইরকম। তো এটা হচ্ছে সিভিল টুয়াইলাইট। তো এবং আমরা জানি যে সিভিল, অ্যাস্ট্রোনমিক্যাল, নটিক্যাল 3টেই 27, 28 মিনিট করে হয়।
তো এই তিনটে যোগফল হচ্ছে, এই তিনটে টুয়াইলাইটকে যদি আমরা কম্বাইন করি এবং যোগ করি, সেইটা আসে ৮১ থেকে ৮৪ মিনিট। এবং একটি দুর্দান্ত যেটা ব্যাপার মহিষাসুরমর্দিনী প্রোগ্রামের, মহিষাসুরমর্দিনী প্রোগ্রামটা হচ্ছে এক্স্যাক্টলি ৮৯ মিনিটের। আর আমি লেকচারের পরের পার্টে এখন যেতে চলেছি এবং এই দ্বিতীয় খণ্ডে আমি এইটাই প্রমাণ করবার চেষ্টা করব যে মহিষাসুরমর্দিনীটা যে ১.৫ ঘন্টা, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা নিজে থেকে হঠাৎ করে হয়ে যায়নি। এটা অত্যন্ত ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে পরিকল্পনা করেই বানানো হয়েছে। ১৭টা গান, ১৮টাও নয়, ১৬টাও নয়, যাতে এটা ৯০ মিনিটেরই হয়। এবং এটার মধ্যে যে গানগুলো, যে রাগগুলো, যে সময় যেটা ব্যবহার করা হয়েছে, সেটাও কাকতালীয়ভাবে হয়নি, খুবই ভেবেচিন্তে এটাকে করা হয়েছে। এবং আরো বড় কথা, যখন সেটা ৬টায় হতো, সেটাও যে আস্তে আস্তে এগোনো হলো, এটার পিছনে কোনো সেন্টিমেন্টাল কারণ নেই, এটার পেছনে একটা অত্যন্ত সায়েন্টিফিক, রেশনাল এবং অ্যাস্ট্রোনমিক্যাল কারণ আছে। তো সেইটা বলবার আগে একবার ছোট করে একটা ম্যাপ দেখিয়ে নিই। আমি আরো ২-৩ বার এই ম্যাপটা দেখাবো। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই বছরের মহালয়ার দিন, ২রা অক্টোবর, যখন রাত ১২টার সময় মেরিডিয়ানটা কোথায়, সেটা হচ্ছে এই সবুজ রেখাটা। এই সবুজ রেখাটা হচ্ছে যে রাত্রির ১২টার সময় মেরিডিয়ানটা কোথায়। মেরিডিয়ান হচ্ছে আপনারা যখন খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছেন, আপনার মাথার ওপর দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলারলি মাথার ওপর দিয়ে যেই রেখাটা যাচ্ছে, সেটা হচ্ছে মেরিডিয়ান। তো মহিষাসুরমর্দিনী যেদিন আর কি আয়োজিত হবে, তার ৪ ঘন্টা আগে মেরিডিয়ানটা হচ্ছে এই জায়গায় থাকে। এবং মেরিডিয়ানটা যে কারণে বলা ইম্পর্টেন্ট, যে রেখাটা, সেটা হচ্ছে এই হরাইজনটা। তো যখন রাত্রি ১২টা বাজছে, 2 অক্টোবর আসছে, তখন হরাইজনটা হচ্ছে এই জায়গাটা। এইটার তলায় এই পোর্শনটা আমরা দেখতে পাই না, কারণ এটা মাটির তলায় থাকে। আরেকটা স্লাইড আছে যেখানে এটা বোধহয় আটকে দেখানো, সেটা যখন আসবে আমি দেখিয়ে দেবো। তো এইটা খেয়াল রাখুন যে মোটামুটি 6 hours 45 মিনিটে হরাইজনটা এখন আছে রাত্রি ১২টার সময়। এরপর হরাইজনটার কি হয় আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তো ফিরে আসি মহিষাসুরমর্দিনীতে। মহিষাসুরমর্দিনীর প্রথম গান ইয়া চণ্ডী, এটা রাগ ভৈরব ব্যবহার করে, যেটা একটা খুব ভোরের রাগ। এইটা শুরু হয় ভোর ৪টে এবং শেষ হয় ভোর ৪:০২-তে। তো ইয়া চণ্ডী গানটার শুধু যে রাগ ভৈরবে আছে তা নয়, এটা রাগ ভৈরবে ছিল, তারপর এটাকে পরে পাল্টে ৭২ বা ৬৯-এর ইয়েতে এটাকে পাল্টে রাগ মালকোষ করা হয়, যেটা কিনা একটা লেট নাইট রাগ। তো ভৈরবটা একটা সকালের রাগ, কিন্তু সেটার থেকে আমরা মালকোষে একটা রাতের রাগে চলে আসি। তো এবার রাত আমরা জানি, এর আগে দেখেছি যে টুয়াইলাইটের ডেফিনেশন অনুযায়ী রাত হচ্ছে সেই সময়টা যখন সূর্যের জিওমেট্রিক সেন্টারটা দিগন্তের ১৮ ডিগ্রির নিচে থাকে। তো সেই সময় দাঁড়িয়ে মালকোষটা একটা অত্যন্ত অসাধারণ চয়েস এই গানটায় করার জন্য। তার কারণ আপনারা দেখতে পাবেন এই ভিডিওটায়, যে যখন ইয়া চণ্ডী শুরু হচ্ছে তখন আকাশের অবস্থা কি থাকে।
দেখতেই পাচ্ছেন যে যখন ইয়াচণ্ডীটা চলছে তখন ঘুটঘুটে অন্ধকার এবং পুরোপুরি রাত্রি, তখনও ভোরের কোনো নামোনিশান নেই। আর যখন এটা হচ্ছে, হ্যাঁ, তো আমি ম্যাপটা আরেকবার ফিরি, যেটা আমি তখন দেখাতে চাইছিলাম, যে হরাইজনটা এখানে, এর তলাটা দেখা যাচ্ছে না। এরপর এটা আমরা প্রথমে রাত্রি 12টার সময় এই অবস্থা। তো যখন ইয়াচণ্ডী চলছে তখন দেখুন এইটা সরে চলে এসেছে, যেটা 6 ঘন্টা 45 মিনিটে ছিল, সেটা এখন সরে চলে এসেছে এই রাত্রি 11 ঘন্টা কিছু মিনিটে। তো হরাইজনটা ওই 4 ঘন্টায় এরকম একটা জায়গা থেকে সরে এই একটা জায়গায় এসেছে। তো রাগ মালকোষটা লাস্ট যে গানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওগো আমার আগমনী। ওগো আমার আগমনীটা যখন চলে, গানটা শুরু হয় 4:13, শেষ হয় 4:16, এবং অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট সেই সময় শুরু হচ্ছে 4:10 নাগাদ। তো যখন ট্রু নাইট বা অ্যাবসলিউট নাইট থেকে অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট হচ্ছে, সেই সময় আমরা ওগো আমার আগমনী শুনতে পাচ্ছি, এবং এরপর আমরা রাগ মালকোষ, যেটা কিনা একটা রাতের রাগ, সেটা আর শুনতে পাচ্ছি না। তো সেটা একবার দেখিয়ে নেব কি আগে? হ্যাঁ, দেখিয়েই নি। তো এটা দেখবেন এখন আরো তার মিনিট 10 পরে। তো একবার পজ করলাম মাঝখানে। তো আপনারা লক্ষ্য করবেন, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট আর রাতের মধ্যে সাধারণভাবে খালি চোখে পার্থক্য করা সম্ভব নয়। আমরা ম্যাপ দেখছি এবং সূর্যের 18 ডিগ্রিটা অতিক্রম করলো এটা জানি বলে বলতে পারছি, কিন্তু ইয়াচণ্ডী আর এইটা যখন চলছে এর মধ্যে কোনো সময়, মানে আমরা চোখে দেখে বুঝতে পারছি না যে কতটা রাতের থেকে দিন হয়েছে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমি স্লাইডটাতেও লিখেছি, সেটা হচ্ছে এই গানের লাইনগুলো একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে। এই গানের লিরিক্সটা নিয়ে আমি বলছি একটু পরে, একদম শেষে একটা কথা বলবো, তাই একবার দেখিয়ে দিলাম। তো এটা একটা অন্য পোর্শন আছে, সেটা হচ্ছে
তো আরেকটা বিষয় হচ্ছে যে রাগ মালকোষ আর আমরা এরপর পাই না, এর পরের যে গানটা সেটা থেকে সকালের রাগ শুরু হয়ে যায়। তো সেটার একটা উদাহরণ রেখেছি। তো আরেকটু সকাল হচ্ছে, আরেকটু এগোচ্ছে। তো যখন এইটা হচ্ছে নটিক্যাল টুয়াইলাইট, আমরা এর আগে যেটা দেখেছিলাম যে ম্যাপটা সেটা অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটে ছিল। নটিক্যাল টুয়াইলাইটেরটা দেখুন 11টা 11 আওয়ার 2-3 মিনিটটা যেখানে ছিল সেখান থেকে এরা কিছুটা সরেছে। এটা এখনো 12 আওয়ারে ঢোকেনি, কিন্তু এটা 11 আওয়ার 30 মিনিটের কাছাকাছি এসেছে। তো যত মহিষাসুর মর্দিনীটা যেভাবে এগোচ্ছে তার সাথে সাথে আমার হরাইজনটাও আরো নামতে থাকছে, এবং আলটিমেটলি যখন শেষ হবে তখন টুয়াইলাইটটাও শেষ হবে। তো এইরকম সময় অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট শেষ হয়ে যায়। এর পরের যে গানগুলো আছে, তব অচিন্ত যেটা আমি শোনালাম এখন, সেটা রাগ বিভাসের ওপর। অখিল বিমানে একটা গান আছে, সেটা ব্যবহার করে রাগ দেশিতরি। শুভ্র শঙ্খ রবে হচ্ছে রাগ অহির ভৈরবের ওপর, আর হে চিন্ময়ী এটা হচ্ছে রাগ সোহিনীর ওপর। তো এই প্রত্যেকটা গান এবং এর পরের যে কটা গান সবকটাই হচ্ছে ভোরের রাগ কিংবা সকালের রাগ, এবং আমরা আর একবারও কোনো রকম রাতের রাগের ব্যবহার পাই না। এবং গানগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন যে সাউন্ড কোয়ালিটি বা সোনোরাসনেসটা পাল্টে গেছে। রাতের দিকের গানগুলো যেগুলো ছিল সেগুলো আরেকটু বেশি শার্প, আরেকটু বেশি ক্রিস্প, যেগুলো পরের গান সেগুলো আরেকটু মেলো, আরেকটু সফট। তো যেমন ভাবে মানে মহিষাসুরমর্দিনীর যখন প্রথম 15-20 মিনিটের পর থেকে এই চেঞ্জটা দেখা যায়। তো এরপর যেটা আসে সেটা হচ্ছে নটিক্যাল টুয়াইলাইটের সময় যে গানটা বাজে সেটা হচ্ছে বিমানে বিমানে। এটাও একটা সকালের রাগের ওপর বেস করা। আমি এটা জানতে পারিনি যে এটা কোন রাগ। এটা শুরু হয় 4:59 আর শেষ হয় 5:03। আবারও আমি এখানে কয়েকটা লাইন একটু উল্লেখ করে রেখেছি, এইটা নিয়ে কথা বলবো। তো এতক্ষণ আমরা দেখলাম রাত্রির সময়কার একটা গান, অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটের সময়কার একটা গান। নেক্সট আমরা যেটা দেখতে চলেছি এটা হচ্ছে নটিক্যাল টুয়াইলাইটটা যখন শুরু হচ্ছে, এক্স্যাক্টলি শুরু হচ্ছে না, যখন নটিক্যাল টুয়াইলাইটটা এক্স্যাক্টলি শুরু হয় তখন একটা স্তোত্র চলে। তো আমি যেহেতু গানটা শোনাচ্ছি তাই জন্য আমি একটু সামান্য 2-3 মিনিট আগে যে গানটা বিমানে বিমানে, আমি সেটা এখানে দেখেছি যখন নটিক্যাল টুয়াইলাইট হচ্ছে।
তো এটা ছিল নটিক্যাল টুয়াইলাইটের সময়ের গান। তো যখন নটিক্যাল টুয়াইলাইট হচ্ছে সেইটা তখন হরাইজনটা আমাদের ছিল এই 11 hour 30 minutes একটু আগে, এরকম একটা জায়গায়। তো আমরা এবার নটিক্যাল টুয়াইলাইটের পর এবার আমরা সিভিল টুয়াইলাইটের দিকে যাচ্ছি। তো দেখুন, সিভিল টুয়াইলাইট যখন হচ্ছে তখন এই রেখাটা মানে একেবারে এই ম্যাপের বাইরে চলে গেছে, এরপর পরের ম্যাপটায় চলে যাবে, প্রায় 12 hour কাছাকাছি চলে আসছে। এটা 12 hour থেকে কিছু কম, এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি বোধহয় 12 hour 53 না 54 minutes তখন হরাইজনটা রয়েছে সিভিল টুয়াইলাইট যখন হচ্ছে তখন। আর যে গানটা আমরা শুনলাম সেটা হচ্ছে নটিক্যাল টুয়াইলাইটের, এরপর সিভিল টুয়াইলাইট আসছে। তো আমার যে এই লেকচারটা করার যেটা মূল কারণ সেটা হচ্ছে যে এই যে গানগুলো যখন আমরা শুনছি, তার লিরিক্সগুলো শুনছি, তার রাগগুলোকে যখন আমরা চিনছি, এটা কোইন্সিডেন্টালি হতে পারে না যে এমনি একটা প্রোগ্রাম, এত বড় একটা প্রোগ্রাম, সেটা এইভাবে করা হয়েছে। সেটা একটা 90 মিনিটের প্রোগ্রাম, যেখানে কলকাতা যে অক্ষাঙ্কে সেটা 85 minutes, সেখানে টুয়াইলাইট হচ্ছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মহিষাসুরমর্দিনীটা খুব প্ল্যান করে, পরিকল্পনা করে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে এটা পুরোটা টুয়াইলাইটের সাথে কোইনসাইড করে। মানে এটা শুরু হচ্ছে রাত্রে, শেষ হচ্ছে সকালে, এবং ওই যে রাত্রির থেকে সকাল হচ্ছে ওই সময়টা ট্র্যাক করছে এই অনুষ্ঠানটা। তো এটা যদি সত্যি হতে হয় তাহলে যেটা হতে হবে যে সূর্যোদয়টা হতে হবে 5:30টার আশেপাশে। তো আমরা যদি 2 অক্টোবর 2024 যেদিন মহালয়া হয়, আমরা যদি সেদিনের ডেটাটা দেখি, সানরাইজের টাইমটা হচ্ছে সেদিন 6:14। তো এতে করে মনে হতেই পারে যে আমি যেটা বলছি সেটা তো খাটছে না, এটা টয়লেটের সময় হচ্ছে না। কিন্তু যেটা মনে রাখতে হবে যে 6:14 যে সানরাইজটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা কিনা আমাদের দেশের মাঝখান দিয়ে যায়। ওই মেরিডিয়ানের ওপর যেটা এলাহাবাদ ইত্যাদি এসব জায়গা দিয়ে যায়, তো সেই জায়গায় সূর্যোদয়টা হচ্ছে 6 ঘন্টা 14 মিনিটে। কিন্তু কলকাতা, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের যে মেরিডিয়ানটা তার থেকে অনেকটা ইস্টে আছে, সেইখানে আমাদের যখন লোকাল মিন টাইম, সেইখানে সূর্যোদয়টা হচ্ছে 5:28। আর যেটা কিনা এক্স্যাক্টলি আবারও কোইনসাইড করছে মহিষাসুরমর্দিনী শেষ হওয়ার সময়ের সাথে। তো এইটা বলে আপনাদের ম্যাপটা দেখাই যে যখন হরাইজনটা আমরা দেখছি সরছে, আমরা রাত্রির মাঝরাতের হরাইজনটা দেখেছি, তারপর অ্যাস্ট্রোনমিক্যাল দেখেছি, নটিক্যাল দেখেছি, সিভিল দেখেছি, এবং ফাইনালি আমরা যখন মর্নিং মানে যখন ডে ব্রেক হচ্ছে তখনকার হরাইজনটা যখন দেখছি, তখন দেখবেন এটা একদম সানের সাথে মিলে যাচ্ছে। সানের সেদিনকার আরে হচ্ছে 12 hour 36 minutes। তো যখন 12টা নয় 5:28 কলকাতার লোকাল মিন টাইমে হচ্ছে, সেই হরাইজনটা কিন্তু সরতে আগের পাতা থেকে এই পাতায় এসে 12 hour 30 minutes অতিক্রম করে 5:28 এসে এইটার আর সানের হরাইজনটা সেম হয়ে যায়, এবং 5:30টার সময় মহালয়ার দিন সূর্যোদয় হয়। আর যখন সূর্যোদয় হচ্ছে, এটা মহিষাসুরমর্দিনীর ওয়ান অফ দ্য ভেরি লাস্ট গান, এইটা তখন চলে।
তো সূর্যোদয়ের সময় এটা একদম শেষের গান। আর আপনারা লক্ষ্য করবেন যে যখন এটা হচ্ছে তখন আকাশে একদমই কোনো তারা নেই। তো যখন সিভিল টুয়াইলাইটের সময় যে গান এটা, তো নটিক্যালের সময় আরো কয়েকটা তারা আকাশে ছিল, অ্যাস্ট্রোনমিক্যালের সময় প্রচুর ছিল। তো এই গানগুলোর সাথে সাথে এই চেঞ্জগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারছি। আমরা এমনিতে গানটা শোনার সময় করি না, কিন্তু এটা দেখা যায়। আর এইটাই আর কি আমার মূল বক্তব্য, যে মহালয়াটার দিনে যে মহিষাসুরমর্দিনী প্রোগ্রামটা হয়, এটা খুবই ভাবনা চিন্তা করে এমনভাবেই করা হয়েছে যাতে এটা টুয়াইলাইটের সময় থাকে। আর এটা শুধু সেই 90 মিনিটের ব্যাপারটা নয়, এই যে 5টা 28-এ সূর্যোদয়টা হচ্ছে, এবং সেটা শুধু একদিনে নয়, এটা শুধু 2024-এ নয়। এটা ওই সানরাইজের একটা ছবি দিয়েছিলাম, এখানে একটা সান দেখা যাচ্ছে 28-এ, ওই 5টা 28, যেহেতু এই যে 5টা 28 বাজে আর এই সূর্যটা আর কি দেখা গেছে, আর জন্য একটা ছবি দিয়েছিলাম। তো এটা যে শুধু 2024-এর ঘটনা তা নয়, লাস্ট 10 বছরে মহালয়ার দিনের যে সানরাইজ, এবং সেটা লোকাল মিন টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে নয়, সেইটা হয়েছে এই সময়, মানে এই 5টা 32, 26, 30, 24 এরকম করে। তো যখন এটাকে এগিয়ে সামনে আনা হয়েছে 6টার থেকে 5টা, 5টার থেকে 4টে, তখন এটা ট্র্যাক করা হয়েছিল যে কখন সূর্যোদয়টা হচ্ছে, আর সূর্যোদয়ের সাথে সাথে যাতে এটার শেষটা আর কি হয়। তো এরও মধ্যে একটা মজার বিষয় আছে, এই যে 10 বছর যে 5:30টাতেই এক্স্যাক্টলি হচ্ছে, 2 থেকে 4 মিনিটের বেশি ভ্যারি করছে না। একমাত্র দিন যে বছরে সব থেকে বেশি ভ্যারি করে, এটা কি হলো, হ্যাঁ, যেই দিনে সব থেকে বেশি ভ্যারি করেছে 2020 সালে, 2020 সালে এই যে 6 মিনিট ভ্যারি করেছে, যেটা কিনা সব থেকে বেশি, মানে মহিষাসুরমর্দিনী শেষ হওয়ার সাথে, সেটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে 2020-তে মল মাস পড়েছিল। তো মল মাস হচ্ছে তখন যখন একটা মাসের মধ্যে 2টো অমাবস্যা পড়ে যায় এবং তাই জন্য পুজো হয় না। তো সেইবার 2020-তে মহালয়াটা হয়েছিল এই সেপ্টেম্বর মাসের 17 তারিখ। তারপর 1 মাস গ্যাপ থাকে, তারপর দুর্গাপুজো হয়। তো দুর্গাপুজো আর মহালয়ার মধ্যে অনেকটা গ্যাপ থাকে, এবং মল মাস পড়ার কারণে এটার ভেরিয়েন্সটাও অনেকটা বেড়ে যায়। তো সেটা একটা অদ্ভুত একটা সার্কামস্টান্স, প্রতি বছর এটা হয় না। তো যেই বছর এটা হয় না, এমনি ভাবে দুর্গাপুজো হয়, সেই প্রতিবারই মহালয়ার এই মহালয়া বড় বলছি মহিষাসুরমর্দিনী আর এই সূর্যোদয়ের সময়টা একদম পারফেক্টলি কোইনসাইড করে বছরের পর বছর। তো এই আর কি, যে এটা ভেবে চিন্তেই করা, এটা কোইন্সিডেন্টাল নয়। এবং আমরা মানে মহালয়ার সাথে অ্যাসোসিয়েটেড আমাদের যে আবেগ, সেগুলো আসার কারণ সেন্টিমেন্ট বা সেন্টিমেন্টও, সেটা শুধুই যে মানে ভক্তি সেটা নয়। এইটা মানে এটা খুবই একটা সিস্টেম্যাটিক এবং সিস্টেমিক ভাবে কনস্ট্রাক্টেড একটা জিনিস, যেখানে ওই আলো থেকে, আধার থেকে আলোটা যে হচ্ছে এবং সেই চেঞ্জটা যে হচ্ছে, এটা আমাদের মধ্যে একটা অনুভূতি জাগিয়ে তোলে, যেটা আমরা খুব আনন্দ পাই ফিল করে। এই সময়টা জেনারেলি লোকজন জাগে না, এরকম হয় না যে মানুষ প্রতিদিন মানে অ্যাস্ট্রোনমিক্যাল, নটিক্যাল, সিভিল তিনটেই অবজার্ভ করছে, বা ভোরের বেলা তো নাই, যদি সন্ধেবেলার সময় সূর্যাস্তের পরে যে গোধূলিটা হয় সেই সময় হয়তো তারা থাকলেও, এটার মানে টুয়াইলাইটটা হচ্ছে একটা এমন সময় যার মধ্যে অনেকটা ভেরিয়েন্স আছে, কিন্তু এটার ব্যাপারে আমরা ভাবি না, বা এটাকে আমরা সবসময় এটার মধ্যে দিয়ে যাপন করি না। তো মহিষাসুরমর্দিনীটা ওই জায়গাতেই রাখা, যাতে আমরা এই চেঞ্জটা, এই অন্ধকার থেকে আলো হওয়া এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে ছোট ছোট জিনিস, লোকে মর্নিং ওয়াক করতে বেরোচ্ছে, পাখির ডাক,
শোনা যাচ্ছে, চায়ের দোকান খুলছে, এইগুলো যে রিলেটেড, এই পুরো জিনিসটাকে বেঁধে একটা কালচারাল একটা সিগনিফিকেন্স তৈরি করে, যেটার সাথে স্পিরিচুয়ালিটির সত্যি কথা বলতে সেরকম কিছু সম্পর্ক নেই। আর যে কারণে আমি গানের লাইনগুলোর কথা বলছিলাম, যেগুলো আমি লিখেছিলাম, যে বাজলো তোমার আলোর বেনু যখন হচ্ছে একদম রাত্রিবেলায় অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইটের সময়, ওগো আমার আগমনীয় তাই, ওটার থেকে কয়েকটা লাইন আমি রেখেছিলাম। এই দুটো গান যখন হচ্ছে, যদিও এতে আলো শব্দটার অনেকবার উল্লেখ আছে, এটার সাথে একটা শব্দ বা শুনতে পাওয়ার অ্যাসোসিয়েশন আছে, যে আমরা শুনতে পাচ্ছি যে ভোর হচ্ছে, বা আমরা শুনতে পাচ্ছি সকাল আসছে, দিন আসছে, দেবীপক্ষ আসছে। এটা আমরা তখনও দেখতে পাচ্ছি না, কিন্তু যতক্ষণে আমরা বিমানে বিমানে আলোকেরও গানে যাই, আলোকেরও গানের মধ্যে একটা গান বা শোনার একটা মেটাফর আছে। কিন্তু অমল কিরণেতে যখন হচ্ছে, যখন সত্যি সকাল হচ্ছে, সিভিল টয়লাইট হয়ে গেছে, সূর্যোদয় হচ্ছে, তখন আমরা আলোটাকে দেখতে পাই। তো এটা শুধুই যে এটা টাইমিং, শুধুই যে এটা রাগ, তা নয়। গানের লাইনের মধ্যেও সকাল হচ্ছে, ভোর হচ্ছে, আলো আসছে, একটা পজিটিভিটির একটা ব্যাপার তৈরি করা হয়েছে। তো শুরুর দিকের গানে আমরা শুনতে পাচ্ছি যে আলো আসছে, বেনু বাজছে, অনেক কিছু হচ্ছে, এবং আমরা একটা এক্সপেকটেশন তৈরি করা হচ্ছে যে একটা ভালো জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস, একটা স্নিগ্ধ জিনিস আসছে। এবং ফাইনালি যখন অমল কিরণে হচ্ছে বা বিমানে বিমানে আলোকেরও গান হচ্ছে, তখনও এটা দেখা যাচ্ছে। আচ্ছা, বিমানে বিমানের সাথে একটা জায়গা দেখাই। তো বিমানে বিমানেতে যেই লাইনটা আমি রেখেছিলাম, যে চলেই যাই ওখানটায়, সেটা হচ্ছে অরুণ রবি যে নিখিল রাঙালো, পূর্ব অঞ্চলে তন্দ্রা ভাঙালো, রাঙা হিল্লোলে ধরণী যে দোলে। এই সময়তেই দেখবেন এর আগের ছবিগুলো কিন্তু তাও অন্ধকার থেকে আর একটু আলো হচ্ছে, আর একটু ব্রাইটনেস বাড়ছে, কিন্তু এই গানটার সময়ই মানে রাঙা রংটা বা সূর্যটা যে উঠছে, এই ইঙ্গিতটা আসছে। তো প্রত্যেকটা গান যেভাবে লেখা হয়েছে, যেভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, যেখানে রাখা হয়েছে, সেটার সাথে সময়ের একটা খুব ইন্ট্রিনসিক সম্পর্ক আছে। এবং এই গানটা এর 15 মিনিট আগে হলেও ওই এফেক্টটা আমাদের মধ্যে আনতো না, এর 15 মিনিট পরে হলেও আনতো না। যখন পূর্ব দিকটা রাঙা হচ্ছে, এটা যদি তখন বাজে, তখনই আমাদের মধ্যে ওই সাবলাইম ফিলিংটা আসবে। আর মহিষাসুরমর্দিনীর এই প্লেসমেন্টটা একটা মানে অত্যন্ত স্ট্র্যাটেজিক প্লেসমেন্ট। এটার মূলত এটা যেটা করতে চাই সেটা হচ্ছে সাবলাইম। আমি হয়তো সাবলাইম নিয়ে বলেছি, হ্যাঁ। তো সাবলাইমটা হচ্ছে একটা একটা সোশ্যাল স্টাডিজ বা ইভেন ইংলিশেও একটা থিওরি বলা যেতে পারে। তো সাবলাইমটা প্রথম বলেন লনজাইনাস বলে একটি ব্যক্তি পেরি হিপসোস বইতে, যে সাবলাইম হচ্ছে একটা সেরকম সময় বা একটা সেরকম ফিলিং যেটা কিনা মহান কিছু বা মহৎ কিছু, সেটা আমাদের থেকে বড় বা আমাদের থেকে বেশি কিছু, সেটা মরাল, ইন্টেলেকচুয়াল, এস্থেটিক, স্পিরিচুয়াল অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমাদের বাইরে অবস্থিত, আমাদের মধ্যে নয়। একটা বিরাট দীর্ঘ একটা ব্যাপার আছে, এবং সেটা যে সবসময় একটা পজিটিভ বা ভালো তা নয়। এটা পেন অ্যান্ড প্লেজার, বিউটিফুল অ্যান্ড টেরিবল, এগুলো যারা সাবলাইমের থিওরিস্ট তারা এই ধরনের শব্দ ব্যবহার করেন সাবলাইম কি এটা বোঝাবার জন্য। তো মহিষাসুরমর্দিনী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সাবলাইম, এবং সাবলাইম হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এটা ওই অন্ধকার থেকে আলো, এটা যে একটা এটা যে শুধু একটা কসমিক চেঞ্জ নয়, এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল চেঞ্জ। রাত্রি থেকে সকাল হচ্ছে, এই জিনিসটা যদি একটা মানুষকে দেখানো যায়, তাহলে তাকে অনেকভাবে অনুপ্রাণিত করা সম্ভব, এবং মহিষাসুরমর্দিনী সেটাই করে। যারা ঠাকুর দেখে না, প্যান্ডেলে যায় না, অনেক কিছু করে না, তারাও মহিষাসুরমর্দিনী শোনে কারণ এটা সাবলাইম, শোনে কারণ এটা পুজো বা ধার্মিক কোনো ফিলিং বা স্পিরিচুয়াল কোনো ফিলিং এর বাইরেও কিছু রিপ্রেজেন্ট করে।
এবং এটা রিপ্রেজেন্ট করতে পারে কারণ এটা 1.5 ঘন্টা ধরে হয়, এটা রিপ্রেজেন্ট করতে পারে কারণ শুরুতে ও রাতের রাগ ব্যবহার করে, পরের দিকে সকালের রাগ ব্যবহার করে, এবং এটা রিপ্রেজেন্ট করতে পারে কারণ ওই নটিক্যাল টুয়াইলাইট, অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট, সিভিল টুয়াইলাইটের সময় ওই ধরনের গান, ওই ধরনের লিরিক্স ব্যবহার করছে। এবং তার সাথে সাথে যদি কেউ জেগে থাকেন এটা শোনার সময়, সে বাইরে দেখতে পাচ্ছে অন্ধকার থেকে আলো হচ্ছে, এবং এইটা দেখতে পাওয়া এটা একটা অসাধারণ ফিলিং। আর মহিষাসুরমর্দিনীর সাকসেসটা ওখানেই যে এটা দিনের একটা এমন সময় বেছে নিয়েছে যেটা খুব একটা মানুষ চলাফেরা করে না, বাকিবহল থাকে না, আর সেইটাকেই একটা দুর্দান্ত জিনিসে পরিণত করেছে। আর পরিণত করতে পেরেছে তার কারণ হচ্ছে যেটা মাঝখানে অবস্থিত। মানুষ হিসেবে আমরা লিমিনালিটি ব্যাপারটার প্রতি অত্যন্ত আকৃষ্ট, যে একটা মানে দিন নয় রাত নয়, এই যে সময়টা আলো নয় আধার নয়, এইটার প্রতি আমরা অত্যন্ত ফ্যাসিনেটেড। আর 4টে থেকে 5:30 হওয়ার জন্যে ওই যে আস্তে আস্তে অন্ধকার থেকে আলো হচ্ছে, দিনটা ভাঙছে, এইটা যে আমরা, এটা শুধু আমরা ইন্টেলেকচুয়ালি জানছি তা নয়, এটা আমরা ফিল করছি, এটা আমরা এক্সপিরিয়েন্স করছি বা পারসিভ করছি। এবং তার জন্যেই এটার মধ্যে একটা অদ্ভুত ট্রান্সফরমেটিভ কোয়ালিটি থাকে, এবং যে কোনো লিমিনাল জিনিসের সাথেই একটা মাঝামাঝি হওয়ার একটা টেন্ডেন্সি আছে। সেটা মানে আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি, মর্টাল অ্যান্ড ইমমর্টাল, হিউম্যান অ্যান্ড ডিভাইন, সেটা হিউম্যান অ্যান্ড বিস্টও হতে পারে, যে কোনো গন্ডি ব্লার্ড হয়ে যায় একটা লিমিনাল জায়গায় এলে। তো মহিষাসুরমর্দিনীটা খুব স্ট্র্যাটেজিক্যালি একটা লিমিনাল জায়গাতেই অবস্থিত, যেখানে অনেক কিছু হওয়া সম্ভব। এটাকে কেউ চাইলে স্পিরিচুয়াল ভাবে নিতেই পারে, কিন্তু নিতে যে হবে তার কোনো কারণ নেই। এবং এই যে এটা এতটা জনপ্রিয় হতে পেরেছে কারণ এটা অ্যাস্ট্রোনমির নলেজটাকে অত্যন্ত ভালোভাবে ইউজ করেছে, এবং যখন শুধু অত্যন্ত ভালোভাবে ইউজ করেছে না, 1936-এ তো এটা 6টার সময় হতো, সেটাকে আপডেট করেছে। মানে সেটাকে যখন এগিয়ে আনা হয়েছে তখন এই আলো আধারের ব্যাপারটা, টুয়াইলাইটের ব্যাপারটা, ট্রান্সফরমেশনের এই ক্যাপাসিটিটা বা এই ইন বিটুইননেসের যে ফিলিংটা, এটাকে ধরবে বলে যে 4টে করা হয়েছে, এটাই একটা চূড়ান্ত সাকসেস। এবং তার জন্যেই মানে এখনো আমরা এটা শুনি এবং সবাই 4টের সময় ওঠে, আর ইটস জাস্ট টেরিফিক আর কি। মানে এখন বললে আর মানে মোটামুটি একই কথা বলা হয়ে যাচ্ছে। মূলত আমি যেটা বলতে চাই যে এটা মোটেই কাকতালীয় নয়, এটা খুবই ভাবনা চিন্তা করে 4টের সময় করা হয়েছে, যাতে এই 3 রকম টুয়াইলাইটটাকে দেখানো যায়, আধার থেকে আলোর গ্র্যাজুয়াল চেঞ্জটাকে দেখানো যায়, এবং আমাদের মধ্যে একটা সাবলাইম ফিলিং যাতে অ্যাফেক্টেড হয়, আমরা যাতে এটা শুনতে গিয়ে একটা দুর্দান্ত গদগদ একটা ফিলিং যাতে হয়, তার জন্য খুব ভাবনা চিন্তা করে এটা করা। এটা যদি 6টায় হতো তাহলেও এইটা হতো না, এই সেম এক্সপিরিয়েন্সটা বা এফেক্টটা আমাদের মধ্যে হতো না। এটা যদি দুপুর 2টোয় হতো, বিকেলবেলা হতো, অন্য কোনো সময় মহিষাসুরমর্দিনীটা এই এক্সট্রাঅর্ডিনারি লেভেলটা রিচ করতে পারতো না, যেটা ও 4টে থেকে 5:30 হওয়ার দরুন করে। এবং এটা পুরোটাই সায়েন্সের অবদান। তো মোটামুটি কনক্লুশনে আমি এটাই বলছিলাম, সেটা আমি এখানে বলে দিলাম। আর ওই আর কি ভাবনা চিন্তা করে করা হয়েছে, আর এটাই হচ্ছে মানে এখানেই আমার লেকচার শেষ, যে মহিষাসুরমর্দিনী একটা অ্যাস্ট্রোনমিক্যাল মিউজিক্যাল এক্সপিরিয়েন্স, এবং আমি জোর দিয়েই অ্যাস্ট্রোনমিক্যাল বলছি। আর অবশ্যই যেটা বলা দরকার, যে এই লেকচারটা আমি শেষ করতে পারতাম না সৌভিকদা, দীপঙ্করদার হেল্প ছাড়া। হেল্পের থেকেও বেশি ওদের এনথুসিয়াজম। মানে আমি হায়দ্রাবাদে ছিলাম যখন আমি তৈরি করছিলাম, আমি ওদেরকে ফোন করে করে বলতাম আমি কি কি ডিসকভার করেছি, এবং ওরা আমায় অত্যন্ত উৎসাহ জাগিয়েছে। আর এই আর কি, তো এটা দ্বিতীয়বার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।